যখন রাত হলো রুবাইয়া বারবার কল দিচ্ছিল, কিন্তু আমি কল রিসিভ করছি না। অনেক রাত হয়েছে বিদায় ফোন বন্ধ করে রেখে দিলাম। এদিকে রুবাইয়া অস্থির হয়ে ছটফট করছে, সে চিৎকার করে কান্নাকাটি করে। তার বাবা মাকে বলছে, আমার সিরাতকে এনে দাও, আমি সিরাতকে ছেড়ে থাকতে পারবো না, মরে যাব। যেখান থেকে পারো বাবুকে খুঁজে বের করে আমার সিরাতকে এনে দাও। রুবাইয়ার বাবা রুবাইয়াকে সান্ত্বনা দিয়ে বলছে, এত অস্থির হয়ে ভেঙে পড়িস না, দেখবি বাবু সিরাতকে রাখতে পারবে না, কালকেই নিয়ে চলে আসবে। এতটুকু দুধের বাচ্চাকে সে কিভাবে সামলাবে? বাবা, তুমি বাবুকে চিনো না, বাবু অনেক জেদি, সে চায় তার মাকে যেন আমি সঙ্গে রাখি, আর না হলে আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করবে, সেটাই করে ছাড়বে। আমার ছেলেটা যতই কান্নাকাটি করুক আমার কাছে নিয়ে আসবে না। বাবা, আমার সিরাতের যদি কিছু হয় আমি কিন্তু বাবুকে ছাড়বো না, আমি তার নামে মামলা করব। ঠিক আছে, একটা রাত পার হতে দে, কালকে বাবুকে শেষবারের মতো বলবো, সে যদি কথা না শুনে আমরা আইনের আশ্রয় নিব। অনেক রাত হয়েছে, সিরাত দুই তিনবার আম্মু আম্মু বলে কান্না করছিল। তখন আমি সিরাতকে নিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম, আর ফিডার খাওয়ানোর পর সে আবার ঘুমিয়ে গেল। এমন করে রাত পার হলো আমার। আমি জানি রুবাইয়া তার বাচ্চার জন্য অস্থির হয়ে ঘুমাতে পারবে না, তাকে শাস্তি দিতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এতটুকু শাস্তি তার পাওনা, না হলে বুঝবে না সন্তানের জন্য মায়ের কেমন লাগে। আমার আম্মু আমাকে ছাড়া আছে, তারও তো কষ্ট হচ্ছে, সেটা তো রুবাইয়া বুঝতে চাচ্ছে না। সকালে সিরাতকে নিয়ে আজিমের সাথে রাস্তায় হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে দুই বন্ধু গল্প করছি। সিরাত কিন্তু তার মায়ের জন্য তেমন কান্নাকাটি করছে না, সে আমার কাছে দিব্যি ভালো আছে। সকালে উঠে তাকে ফিডার খাইয়ে নিয়ে এসেছি। এদিকে রুবাইয়া সারা রাত কান্না করে পার করেছে। সকালে উঠে তার বাবাকে নিয়ে আমাদের সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ করেছে। আমার আম্মুর কাছে গেল মানিকগঞ্জে। আম্মু কিছু জানে না আমার বিষয়ে, আমি যে সিরাতকে নিয়ে চলে আসছি। আম্মু বারবার না করলেও সে আমার বিষয় কিছু জানে না, কিন্তু রুবাইয়া তার সাথে হুমকি ধমকি দিয়ে বলল, আপনাদের আমি দেখে নেব, আমার ছেলেকে যদি না পাই। দুপুরের দিকে খালা আমাকে ফোন দিল, বাবু, বৌমা তার বাবাকে নিয়ে এসে আমাদের এখানে আসছিল, তোর মায়ের সাথে ঝগড়া করলো, বলল তোর মা নাকি চালাকি করে তোদের লুকিয়ে রেখেছে, আমরা তো জানি না তুই কোথায়, আর এমন পাগলামি কেন করছিস, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তুই কিভাবে থাকবি? খালা, এটা পাগলামি না, আমার মায়ের কাছ থেকে সে আমাকে আলাদা করেছে, তার সন্তানকে আলাদা করে সে শাস্তিটা তাকে বোঝাতে চাচ্ছি। দেখ বাবা, তোদের দুইজনের জিদের কারণে ছোট্ট বাচ্চাটাকে কষ্ট দিস না, সিরাতের যেন কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না খালা, সিরাত আমার সাথে ভালো আছে, মাঝে মাঝে একটু আম্মু আম্মু করছে, আবার ভুলে যাচ্ছে। বাবা, তুই ফিরে আয়, তোর মা না হয় আমাদের কাছে থাকুক। না, সেটা হবে না, তাকে বোঝাতে হবে সন্তানের জন্য মায়ের কেমন লাগে। আমার আম্মুর সাথে রুবাইয়ার কেন জিদ করে? আম্মু তো কখনো রুবাইয়ার সাথে হিংসা জিদ খারাপ আচরণ করেনি, অত্যাচার করেনি, তাহলে কেন সে আমার মাকে দেখতে পারবে না? তার এই অন্যায় আমি মেনে নেব না। সিরাতকে নিয়ে 2 দিন ধরে ময়মনসিংহে আছি, ভাবি পরম যত্নে সিরাতকে সামলাচ্ছে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না সিরাতকে নিয়ে। আর এমনিতেও আমার ছেলেটা খুব শান্তশিষ্ট, তেমন কান্নাকাটি করে না। এর মধ্যে কয়েকবার রুবাইয়ার সাথে আমার কথা হয়েছে, আমি তাকে বলে দিয়েছি, যেখানে আমার মা থাকতে পারবে না সেখানে তুমিও তোমার সন্তানকে নিয়ে থাকতে পারবে না, কিছু বললেই তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে আমার সন্তানকে সাথে নিয়ে। আমার সন্তানের জন্য তো আমারও কষ্ট হয়। তুমি আমাকে কষ্ট দিতে পারবে, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না, সেটা কেমন করে হয়? 2 দিনে যখন আমি সিরাতকে নিয়ে না ফিরলাম, তখন রুবাইয়া তার বাবাকে নিয়ে থানায় আসলো। থানায় এসে কান্নাকাটি করছে ওসির সামনে। ওসি সাহেব আহমেদ রুবাইয়াকে বললেন, কি হয়েছে, আপনার প্রবলেম কি, এমন করে কান্নাকাটি করছেন কেন? আমার স্বামী শরীফ আহমেদ বাবু 2 দিন হয় আমার ছেলেকে নিয়ে কোথায় যেন পালিয়েছে। স্যার, আমার 14 মাসের শিশুটা আমার জন্য কান্নাকাটি করে, ছেলেটার কি জানি অবস্থা,
প্লিজ স্যার, আপনি আমার ছেলেটাকে উদ্ধার করে দিন। বাবুকে বলেন আমার ছেলেকে নিয়ে ফিরে আসতে। আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে ছেলেকে নিয়ে চলে গেছে। হুম, আমার সাথে ঝগড়া করে ছেলেকে নিয়ে গেছে। ঝগড়াটা কিসের জন্য? কারণটা বলেন। ওসির সাথে কারণ বলতে যে রুবাইয়া চুপ হয়ে গেল। সে কিভাবে বলবে তার শাশুড়িকে তাদের বাসায় রাখবে না? এটা নিয়ে ঝগড়া হচ্ছে। কি হলো মিসেস রুবাইয়া, আপনি চুপ কেন? বলুন কি কারণ? আমাদের আসল কারণটা জানতে হবে। কেন আপনার স্বামী এত ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে? কোনো তো কারণ আছে অবশ্যই। আমি বলছিলাম আমার শাশুড়িকে সঙ্গে না রাখতে, অন্য কোথাও রেখে আসতে। অন্য কোথাও রেখে আসতে বলতে কি বলতে চাচ্ছেন? বৃদ্ধাশ্রমে? কেন? আপনার শাশুড়ি আপনার কি প্রবলেম করেছে? তিনি কি খুব অত্যাচার করে আপনার উপর? আমার স্বামী আমার চেয়ে আমার শাশুড়িকে বেশি গুরুত্ব দেয়, তাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। শাশুড়ির বিষয়ে কোনো কথা বললে আমার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্যই আমি চাচ্ছিলাম শাশুড়ির জন্য অন্য কোথাও থাকে। আপনার শাশুড়ির ছেলে মেয়ে কয়জন? আমার স্বামী একজনই। বাবুর কোনো ভাই বোন নেই? কি বলেন মিসেস রুবাইয়া, আপনি কিভাবে বলতে পারলেন আপনার শাশুড়িকে নিজ বাসায় না রাখতে? আপনার স্বামী তার একমাত্র ছেলে, আর আপনার শাশুড়ির আপনার উপর নির্যাতন করে না, অত্যাচার করে না, তাহলে কেন আপনি তাকে সহ্য করতে পারবেন না? ছেলে তার মাকে ভালোবাসতে পারে, আপনি তার স্ত্রী, আপনার প্রতি তার একরকম ভালোবাসা থাকবে, মায়ের প্রতি তার অন্যরকম ভালোবাসা থাকবে। ভালোবাসা আলাদা আলাদাভাবে ভাগ করা থাকে। সেটা আপনি বুঝতে পারেন না কেন? আপনি তো আর অশিক্ষিত মূর্খ নয়। রুবাইয়া চুপ করে আছে। ওসি সাহেব আহমেদের কথা শুনে সাবের আহমেদ আগে থেকেই এই ঘটনাটা জানে। আমি সেদিন কুমিল্লা গিয়েছিলাম বড় খালার মেয়ের বাসায়। বড় খালার মেয়ের জামাই পুলিশের এএসপি। তার মাধ্যমে রুবাইয়াদের থানায় কল করে ওসির সাথে কথা বলানো হয়। দুলাভাই ওসিকে সমস্ত ঘটনাবলী জানায়। আমি আগেই জানতাম আমি যখন সিরাতকে নিয়ে চলে যাব তখন রুবাইয়া থানায় যাবে। তাই আমাদের এখানকার থানায় আর রুবাইয়াদের থানায় ওই দুই ওসির সাথে দুলাভাইকে নিয়ে আলাপ করিয়েছি। এ কারণেই ওসি সাহেব আগে থেকে সব জানে, তাই রুবাইয়াকে চেপে ধরেছে। মিসেস রুবাইয়া, আপনি এসেছেন আইনের আশ্রয় নিতে। আপনার সন্তানকে নিয়ে আপনার স্বামী পালিয়েছে। যখন আদালতে আপনার স্বামী বলবে তার মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিতে বলেন, আপনার সাথে রাখতে চান না, তখন আপনি কি জবাব দিবেন? আপনার শাশুড়ি তো আপনার উপর নির্যাতন করেনি, অত্যাচার করেনি আপনার সাথে। শুধু জিদের বশবর্তী হয়ে আপনি এমনটা করেছেন। যেখানেই যাবেন লোকে আপনাকে ছিছি করবে। তাই মন থেকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে শাশুড়িকে নিয়ে একসঙ্গে সংসার করেন। আপনার স্বামী তো ভালো, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। শাশুড়িকে মা ভাবেন, তাহলে সংসারে শান্তি আসবে। আমি আপনার স্বামীর সাথে কথা বলি, দেখি সে কি বলে। ওসি আমাকে কল দিল রুবাইয়াও তার বাবার সামনে। আমি ওসিকে বললাম সে যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার না করে, আমার মাকে নিয়ে একসাথে সংসার করে, তাহলে আমি সিরাতকে নিয়ে ফিরে আসব, না হলে জীবনেও ফিরে আসব না। কখনো সে তার সন্তানকে ফিরে পাবে না, যতই আইন আদালত করুক। রুবাইয়া থানা থেকে বেরিয়ে আসলো। তার বাবা তাকে বলছে, কোনো অন্যায় ছাড়া তুই যদি এমন করিস কোথাও সঠিক বিচার পাবি না। সবাই তোর বিপক্ষে কথা বলবে। তোর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার প্রবলেমটা কি বুঝতে পারছি না, মানিয়ে নিতে চেষ্টা কর। রুবাইয়া চুপচাপ তার বাবার কথা শুনে গেল, কোনো জবাব দিল না। বাসায় এসে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে ভাবতেছে, সত্যিই তো আমার শাশুড়ি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেননি, আমি তার সাথে খারাপ ব্যবহার করি। আমার শুধু একটাই কষ্ট, বাবুর কেন তার মায়ের প্রতি এত ভালোবাসা, কেন সে আমাকে বেশি ভালোবাসে না? এ জিদ থেকেই আমার মনের ভিতরে হিংসা তৈরি হয়েছে। হিংসা দূর করতে পারি না, কি করে দূর করব? কিন্তু এখন আমার ছেলেকে নিয়ে সে চলে গেছে, আমি কি করব? শাশুড়িকে নিয়ে কি একসঙ্গে থাকতে পারবো? থাকতে না পারলে আমি তো আমার ছেলেকে হারাবো। রুবাইয়া এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 2 রাত ধরে তার চোখে ঘুম নেই। সন্ধ্যার সময় রুবাইয়ার মা দরজায় নক করছে। রুবাইয়া, দরজা খোল, দুপুর থেকে কিছু খাস না?
তোর জন্য নুডলস রান্না করেছি, দরজা খোল আর দেখ সব কিছু মেনে নিয়ে সংসার কর। রুবাইয়া দরজা খুলে বলল, আমার খুব কষ্ট হচ্ছে সিরাতের জন্য, খুব কষ্ট হচ্ছে। আমি বাবুকে কল দিচ্ছি ধরছে না, আমি মরে যাব আমার সোনা মানিককে ছাড়া। চুপ কর এখন, দেখি আমি বাবুকে কল দেই, ধরে কি না। শাশুড়ি মায়ের কল, তাই উপেক্ষা করলাম না, রিসিভ করে বললাম, কিছু বলবেন? কি বলবো সেটা তুমি জানো। রুবাইয়ার খুব খারাপ অবস্থা সিরাতের জন্য, কান্নাকাটি করে না খেয়ে আছে। বুঝতে পারছি সন্তানের জন্য মায়েদের এমনই হয়। আমার মাও কিন্তু কান্নাকাটি করেছে, সেও না খেয়ে আছে, সেটা কি আপনারা বুঝেন না? বুঝেছি বুঝেছি, আমরা রুবাইয়াকে বলেছি সব কিছু মেনে নিয়ে সংসার করতে। এখন বলে কি লাভ বলেন? এটা যদি আগে বুঝাইতেন তাহলে আর এমন হতো না। আপনারা সবাই মিলে তাকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছেন, বেশি আশকারা পেয়ে আপনার মেয়ে এমন জেদি হয়েছে। নাও, রুবাইয়ার সাথে কথা বলো। আমার শাশুড়ি রুবাইয়ার কাছে মোবাইল দিল। আমি শাশুড়িকে বললাম, আমি রুবাইয়ার সাথে কথা বলবো না, প্লিজ বাবু আমার কথা শোনো, তুমি ফিরে এসো। আমার ভুল হয়েছে, আমি জানি আমার শাশুড়ি আমার সাথে কোনো অন্যায় কিছু করেনি, শুধু তুমি তাকে ভালোবাসো বেশি, এটার জন্যই তার প্রতি আমার হিংসা হয়। তাই বলেছিলাম তাকে একসঙ্গে না রাখতে। তুমি সিরাতকে নিয়ে চলে আসো, আমরা একসঙ্গে থাকবো আর এমন করব না। রুবাইয়া, তোমাকে আমি চিনি, এটা তোমার মনের কথা না, তুমি শুধু তোমার সন্তানের জন্য এটা বলছো। 2 দিন পর আবার আমার মায়ের সাথে এমন করবে, না হলে তোমার বাসায় সিরাতকে নিয়ে চলে যাবে। আমি আর এমন করব না, আমি বুঝতে পেরেছি সন্তানের জন্য মায়ের কেমন লাগে। তুমি আমাকে এসে দেখো, এই 2 দিনে আমার কি অবস্থা হয়েছে। কান্না করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি কতটা কষ্ট হয় সন্তান ছাড়া থাকতে। যদি বুঝতে পারো তাহলে তুমি কাল সকালে মানিকগঞ্জে যাও, আম্মুকে নিয়ে আসো, তারপর আমি সিরাতকে নিয়ে ঢাকায় ফিরবো। ঠিক আছে, আমি সকালে যাব মানিকগঞ্জে, আম্মুকে নিয়ে আসবো, তার কাছে আমি সরি বলবো। তুমি কথা দাও কালকে চলে আসবে তুমি সিরাতকে নিয়ে। আম্মুকে নিয়ে এসে আমাকে কল দিবে, আমি সিরাতকে নিয়ে চলে আসবো। আমি সকালে আম্মুকে আনতে যাব, তাহলে তুমি সিরাতকে নিয়ে রাতেই চলে আসো। না, তুমি আম্মুকে নিয়ে আসার পর আমি আসবো। রুবাইয়া খুব ভোরে উঠে তার বাবাকে নিয়ে মানিকগঞ্জ রওনা হলো। সে কতক্ষণে তার শাশুড়িকে নিয়ে আসবে সে চিন্তায় অস্থির, কারণ শাশুড়িকে নিয়ে আসা মানেই ছেলে সিরাতকে ফিরে পাওয়া। সকাল 10টায় শাশুড়ির কাছে এসে পৌঁছালো, আরও আগে আসতে পারতো, যানজটের কারণে 1 ঘন্টা লেট হয়ে যায়। গাড়িতে বসে সে বারবার বাবুর কাছে কল করছিল, একবার খুব অনুরোধ করে সিরাতকে ভিডিও কলে দেখালো। রুবাইয়ার কাছে মনে হচ্ছে এই 3 দিনে সিরাত অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি সিরাতকে যতই আদর যত্ন করে রাখি, মা ছাড়া একটা সন্তান কখনোই সুস্থ সবল থাকতে পারে না। রুবাইয়া আমাকে কিছু বলল না, কারণ সে জানে আম্মুকে না নিয়ে গেলে সিরাতকে কখনোই নিয়ে আসবো না। এই সকালবেলা রুবাইয়াকে দেখতে পেয়ে খালা আর আম্মু দুজনেই চমকে উঠল, ভাবছে আবার কি জানি কি বলতে এসেছে মেয়েটা। কিন্তু তাদের ভাবনা ধূলিসাৎ করে রুবাইয়া আম্মুর হাত ধরে কেঁদে ফেলল। আমাকে ক্ষমা করে দেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি, জানি না কেন এতটা হিংসাত্মক আচরণ করলাম আপনার সাথে। আমার খুব বড় অন্যায় হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। আপনি এখনই আমার সাথে বাসায় চলেন। রুবাইয়ার বদলে যাওয়া দেখে খালা আম্মু এবং বাসার অনেকেই বিশ্বাস করতে পারছে না। সবাইকে উদ্দেশ্য করে রুবাইয়া বলল, আমি বাবুর কথা মতো আপনাকে নিতে এসেছি, আপনাকে নিয়ে গেলেই বাবু আমার ছেলেকে নিয়ে ফিরে আসবে, না হলে ফিরে আসবে না। রুবাইয়ার এই কথা শুনে খালা বলে উঠল, ও, তাহলে এই কারণে তুমি নিজ ইচ্ছায় তোমার শাশুড়িকে নিতে আসোনি, তুমি তোমার ভুল বুঝতে পারোনি, এখন আপাকে নিয়ে যাবে, 2 দিন পরে আবার বলবে তাকে তাড়িয়ে দিতে। না খালাম্মা, এটা কখনো আর করব না, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আগে বুঝতে পারিনি সন্তানের জন্য মায়ের কেমন কষ্ট হয়, এই 3 দিনে উপলব্ধি করতে পেরেছি এই কষ্টটা, তাই আমি আর আম্মুকে কখনো তার ছেলেকে ছেড়ে আসতে বলবো না।
খালা আমাকে ফোন দিল, জানতে চাইলো আম্মুকে রুবাইয়ার সাথে পাঠাবে কি পাঠাবে না। আমি খালাকে বলে দিলাম আম্মুকে তার সাথে পাঠিয়ে দাও। শুধু আম্মু নয়, খালাও রুবাইয়ার সাথে ঢাকা আসলো। আমি আজিমের কাছ থেকেও ভাবির কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম। দুপুর 2:30 বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রুবাইয়া কল করে জিজ্ঞেস করতেছে এত দেরি কেন, আমি কেন এখনো আসতেছি না। বললাম এই তো আমি বাসার সামনে। সে দৌড়ে গেটের কাছে আসলো। সিরাতকে বুকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু দিচ্ছে সারা শরীরে। আমি চলে আসলাম ফ্ল্যাটে। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। আমার কলিজার টুকরা, তুই আমার জন্য এত কিছু করতে গেলি কেন? এত কিছু করার দরকার কি ছিল? আমি না হয় থাকতাম তোর খালার কাছে। তুমি এখন আমাকে ভালোবাসো না, তোমার কাছে আমি বড় হয়ে গেছি, তাই আমাকে ছাড়া থাকতে পারবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বলিস তুই? তোকে আমি ভালোবাসি না? তুই তো আমার কলিজার টুকরা, একটা মাত্র সন্তান। তোকে না ভালোবাসলে কাকে ভালোবাসবো? আমি চাই তোর সন্তানকে নিয়ে তুই সুখে থাক। শুধু সন্তানকে নিয়ে নয়, সুখে থাকতে হলে তোমাকে প্রয়োজন আছে। আমি চাই আমার মা, সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে ভালো থাকতে। রুবাইয়া যদি তার ভুল বুঝতে পারে তাহলে দ্বিতীয়বার সে আর এমন করবে না। যদি দ্বিতীয়বার এমন করে, সত্যি সত্যি আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। খালা বললেন বাদ দে বাবা, এগুলো বলে না। বৌমা হয়তো এখন বুঝতে পেরেছে। রুবাইয়া সিরাতকে খাওয়াচ্ছে। তার মাকে পেয়ে সিরাত খুব উৎফুল্ল। যতই হোক, মায়ের মতো আপন কেউ হতে পারে না। আমি যতই আদর করি, সে তার মায়ের অভাব ঠিকই বোধ করছে। আবার সব কিছু ঠিক হয়ে গেল। রুবাইয়া সত্যিই আমার মাকে মেনে নিতে পেরেছে। এখন আর কোনো প্রবলেম নেই সংসারে। আমি তাকে বুঝাতে পেরেছি আমিও তাকে অনেক ভালোবাসি। আগে হয়তো রুবাইয়ার মা বাবা তাকে কুবুদ্ধি দিত, কিন্তু এখন তারা আর কোনো ঝামেলা করে না। আমার চাকরির প্রমোশন হয়েছে, বদলি হয়েছে রাজশাহীতে, এবং রুবাইয়া আবার সন্তানের মা হতে চলেছে। আজকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সে আল্ট্রাসোনোগ্রাফ করে দেখতে চায় ছেলে হবে নাকি মেয়ে হবে। আমরা দুজনে চাচ্ছি একটা মেয়ে হোক। একজন ছেলে একজন মেয়ে নিয়ে সুখের সংসার হবে আমাদের। অফিস থেকে ফিরে সবাই মিলে একসঙ্গে বিকালের নাস্তা করলাম। সিরাতের এখন 5 বছর। সিরাতকে স্কুলে ভর্তি করানো হয়েছে। বাসার কাছেই ক্লিনিক আছে, সেখানে গেলাম রুবাইয়াকে নিয়ে। মহিলা ডক্টর খুব ভালো, অমায়িক। প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে কিভাবে যত্ন নিতে হয় সেগুলোর বিষয়ে আমাকে বোঝাচ্ছে। আমি ডাক্তারকে বললাম এটা আমাদের দ্বিতীয় সন্তান। আমি জানি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে খেয়াল রাখতে হয়। আল্ট্রাসাউন্ড করে জানলেও আমাদের দ্বিতীয় সন্তান ছেলে হবে, তবুও আমি খুশি। রুবাইয়া আমাকে বলল তুমি কি খুশি হওনি বাবু? কেন খুশি হব না? ছেলে কিংবা মেয়ে যেটাই হোক সেটা তো আমারই সন্তান। তোমার তো ইচ্ছা ছিল মেয়ে বাচ্চা হোক। সবার সব ইচ্ছা পূরণ হয় না। চিন্তার কিছু নেই, সময় তো আর চলে যায়নি। না হয় তৃতীয়বার সন্তান নেব আমরা। এটা ঠিক বলেছ, দরকার হয় আমরা তৃতীয় সন্তান নেব। ডাক্তার নাজনীন কামাল আমাকে আর রুমাইয়াকে তার রুমে ডাকলেন। দেখুন, আমাদের কিছু কথা বলার আছে। ভয়ের কোনো ব্যাপার না, তবুও বলবো ভয় পাবেন না। রুবাইয়া কিছুটা ঘাবড়ে গেল ডাক্তারের কথায়। আমি ডাক্তারের কাছে জানতে চাইলাম কি হয়েছে বলুন। রুবাইয়ার পেটে বাচ্চার পাশাপাশি বড় রকমের একটা টিউমার হয়েছে। যখন বাচ্চার সিজার হবে তখন সেটা কেটে ফেলে দেওয়া হবে। এইবার প্রেগনেন্সির পর থেকে রুবাইয়ার শরীরটা সবসময় খারাপ থাকে। তাহলে এই টিউমারের কারণেই রুবাইয়া অসুস্থ থাকতো। এখন বুঝতে পারলাম রুবাইয়ার সব খেয়াল আম্মু রাখে, নিজের মেয়ের মতো রুবাইয়াকে যত্ন করে। আম্মুর কোনো মেয়ে নেই বলে তার মনে আফসোস ছিল। বলতো তোর বাবা বেঁচে থাকলে হয়তো আমার আরও একটা মেয়ে হতো, কিন্তু সেই ইচ্ছাটা আমি তোর বউকে দিয়ে পূর্ণ করব। রুবাইয়া সেই ইচ্ছাটা পূর্ণ করতে পারেননি, কারণ রুবাইয়া আম্মুকে মায়ের স্থান দেয়নি। কিন্তু এখন রুবাইয়া অসুস্থ হওয়ার পর থেকে আম্মুর আফসোসটা আর নেই। সে বলে আমার মেয়ে এটা, আমার মেয়ের সব সেবা যত্ন আমি একা করব। রুবাইয়াকে দেখি এখন মায়ের প্রতি তার অনেকটাই দায়িত্ব হয়েছে। আম্মুর যদি কোনো কিছু দরকার পড়ে রুবাইয়া আমাকে বলে দেয় এটা লাগবে আম্মুর জন্য, ওটা লাগবে আম্মুর জন্য।
মাঝে মাঝে রুবাইয়ার মা আমাদের এখানে এসে থাকে। রুবাইয়ার ছোট ভাই বিয়ে করেছে, বউ নাকি রুবাইয়ার মাকে দেখতে পারে না। তার জন্য আমি বলেছি যদি তাদেরকে না দেখতে পারে, ছেলে ছেলের বউকে আলাদা করে দিক, তোমার বাবা মা আলাদা থাকুক, সেটাই ভালো হবে। যে সন্তান বাবা মাকে প্রাধান্য না দিয়ে স্ত্রীকে প্রাধান্য দেয়, সেই সন্তানের সাথে বাবা মার না থাকাই ভালো। তাদের জন্য আমি টাকা পাঠাবো, আমারও তাদের প্রতি দায়িত্ব আছে। রুবাইয়ার এখন 9 মাস চলে, বাচ্চা হওয়ার ডেট আর কয়েকদিন পরে। তার শরীরটা এখন আরও অনেক বেশি খারাপ। আমি সবসময় চিন্তায় থাকি, যদি কিছু হয়ে যায় রুবাইয়ার, সে যেমনই থাক, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমার স্ত্রী। আর আগে যেমন ছিল তেমন নেই, এখন অনেকটা বদলে গেছে। আমার মায়ের সাথে সে মিলেমিশে থাকে, এতে আমার মনে শান্তি ফিরে আসছে। ডাক্তার বলেছে 5 থেকে 7 দিনের মধ্যে রুবাইয়ার সিজার করতে হবে। আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিলাম। রাজশাহীর একটা আধুনিক প্রাইভেট হসপিটালে রুবাইয়াকে ভর্তি করেছি। রাত 8টায় রুবাইয়ার সিজার। ডাক্তার বলেছে ও নেগেটিভ রক্তের জোগাড় করে রাখতে। আমাদের রিলেটিভদের মধ্যে কারোর ও নেগেটিভ রক্ত নেই, তাই আমি আমার এক ফ্রেন্ডকে বলে রেখেছি রক্ত দিতে। আমার ফ্রেন্ড রক্ত দিতে রাজি আছে। তাকে সন্ধ্যায় বললাম হসপিটালে চলে আসতে, সে এসে রক্ত দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবাইয়ার সিজার। আমি অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছি, খুব অস্বস্তি লাগছে। 40 মিনিট পর নার্স অপারেশন থিয়েটারে থেকে বের হয়ে বললেন আরও 1 পাউন্ড ও নেগেটিভ রক্ত দরকার, তাড়াতাড়ি করেন, আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। আমি জলদি রক্তের খোঁজে বের হলাম, চোখের সামনে সব কিছু অন্ধকার লাগছে। কয়েক জায়গায় খুঁজে রক্ত পাওয়া গেল। আমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। দীর্ঘ 2 ঘন্টার চেষ্টার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার মায়ের অবস্থা তেমন ভালো না। এটা শোনার পর আমার খুব কান্না পাচ্ছে। আমি রুবাইয়াকে হারাতে চাই না, অনেক ভালোবাসি তাকে। তার যেন কিছু না হয়, সৃষ্টিকর্তার কাছে আমার এটাই চাওয়া। রুবাইয়াকে আইসিইউতে রাখা হয়েছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার দ্বিতীয় সন্তানকে আমি এখনো দেখিনি। যখন রুবাইয়া সুস্থ হবে শুনবো, তখনই তার মুখ দেখব। সারা রাত রুবাইয়াকে আইসিইউতে থেকে পরের দিন সকালে কিছুটা সুস্থ হলো। আম্মু বারবার বলছিল তোর ছেলেকে কোলে নে। আমি সেদিকে খেয়াল না করে রুবাইয়ার মাথার কাছে বসেছিলাম। রুবাইয়া যখন কিছুটা সুস্থ, সে বাচ্চাকে কাছে নিতে চাইলো। তখন আমি বাচ্চাকে কোলে নিয়ে তার কাছে দিলাম। আম্মু তখন রুবাইয়াকে বলল তোমার জন্য আমার নাতিকে বাবু এখনো কোলে নেয়নি। বাবু কি বলো, তোমার ছেলেকে তুমি এখনো কোলে নাওনি? এমন পাগলামি কেউ করে? আমি তাকে বললাম তুমি হয়তো বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আগে বুঝিনি, এখন বুঝি, তাই তো দেখো না এখন কতটা চেঞ্জ হয়েছি। আবার সব কিছু আগের মতোই চলতে থাকলো। অনেক দিন পার হয়ে গেল, কিন্তু আমাদের মনে একটা অপূর্ণ আশা রয়ে গেল, আমাদের আর কন্যা সন্তান হবে না। ডাক্তার বলেছে রুবাইয়া তৃতীয়বার সন্তান নিতে চাইলে তার জীবনে ঝুঁকি আছে, সে কারণে মেয়ে সন্তানের আশাটা চিরতরে বাদ দিয়ে দিলাম। রুবাইয়াকে বললাম আমার মায়ের আমি এক ছেলে, তোমার 2 ছেলে, তোমার যদি ছেলেকে বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে এসে তাকে আমার মায়ের মতো মেয়ে বানিয়ে নিতে পারো, তাহলে মেয়ের স্বাদ পূরণ হবে। পারবে না ছেলের বউকে মেয়ে করে নিতে? রুবাইয়া বলল অবশ্যই পারবো, কেন পারবো না? আমি আমার ছেলের বউয়ের শাশুড়ি নয়, মা হব। সময়ের অববাহিকায় চলতে থাকে মানুষের জীবন, এমনভাবে আমার আর রুবাইয়ার সংসার সুখে সমৃদ্ধভাবে চলতে থাকলো। আমার ছেলে সিরাত আজ গোল্ডেনে প্লাস পেয়ে এসএসসি পাস করেছে। অফিসের কাজের চাপে এখনো বাসায় যেতে পারেনি। সিরাত আর রুবাইয়া বারবার কল করছে কেন এখনো বাসায় যাচ্ছি না। আমি তাদেরকে বললাম 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরবো সব কিছু গুছিয়ে। যখন বেরোবো তখন বিল্ডিংয়ের নিচ তলায় আগুন লাগছে বলে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমার অফিস 5 তলায়, অফিসের উপরে আরও 5 তলা আছে, সর্বমোট 10 তলার বিল্ডিং। নিচে আগুন লাগার কারণে মানুষ দৌড়ে নামছে, আরও অনেক আহত হচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি 3 তলা পর্যন্ত যে সিদ্ধান্ত নিলাম জানলা দিয়ে পাশের একটা 2 তলা বিল্ডিংয়ে লাফ দেব। 3 তলা থেকে 2 তলা তেমন একটা উচ্চতা নয়। জানালার কাঁচ সরিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি লাফ দিলাম, কিন্তু সেই বিল্ডিংয়ে যেতে পারলাম না। মাঝখানে ফাঁকা জায়গার
দিয়ে নিচে পড়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে শুনেছি উদ্ধার কর্মীরা নাকি আমাকে সেখান থেকে হসপিটালে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় প্রায় 100 মানুষ আগুনে পুড়ে মারা গেছে। 150 জন আহত অবস্থায় হসপিটালে আছে। ফায়ার সার্ভিস বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সমস্ত বিল্ডিং পুড়ে ছারখার হয়েছে। আমি যদি লাফ না দিতাম হয়তো সেদিন পুড়ে ছারখার হয়ে যেতাম। রুবাইয়া আমার পাশে বসে আছে। আমার 2 ছেলে আম্মু একটু দূরে বসে কান্না করছে। আমি রুবাইয়াকে জিজ্ঞেস করলাম, তোমরা এত চিন্তিত কেন? আমি তো বেঁচে আছি। কেউ কোনো কথা বলে না। ছোট ছেলে সাদাব এসে বলল, আব্বু তুমি কখনো হাঁটতে পারবে না। তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। বাট তুমি চিন্তা করো না, আমরা 2 ভাই আছি। আমরা যখন জব করব তোমার কোনো কষ্ট হবে না। তুমি না হয় বাকিটা জীবন শুয়ে বসে কাটিয়ে দিবে। ছোট ছেলের কথা শুনে মাথায় হাত বুলালাম। ভাবছি বেঁচে থাকার কি লাভ হলো? না হয় মরেই যেতাম। এই জীবন হুইল চেয়ারে বসে কিভাবে কাটাবো? হসপিটালে প্রায় 3 মাস চিকিৎসাধীন থেকে বাসায় আসলাম। চিকিৎসার সমস্ত খরচ সরকার থেকে বহন করা হয়েছে। সংসারে উপার্জনক্ষম কেউ নেই বলে আমার চাকরির বদলে রুবাইয়াকে চাকরি দেওয়া হলো সরকার থেকে। আমার সেবা যত্ন রান্না সংসারের সমস্ত কাজ আম্মুর উপর পড়ল। রুবাইয়া সকাল 9টায় অফিসে চলে যায়, আসে বিকেল 5টায়। সংসার সামলায় আমার আম্মু। আমার দেখাশোনা, ছেলেদের খাবার দাবার, রান্না সব কিছু আম্মুর উপর পড়েছে। সে বয়স্ক মানুষ। রুবাইয়াকে বললাম, একজন কাজের মহিলা রাখো। আম্মু বয়স্ক মানুষ। তারপর একজন কাজের মহিলা রাখা হলো কাপড় ধোয়া আর রুম মোছার জন্য। তবুও আম্মুর ধকল অনেকটা কমলো। হুইল চেয়ারে জানালার ধারে বসে বাইরে দুনিয়া দেখি। নিজের পায়ে হেঁটে কোথাও যাবার ক্ষমতা নেই। আম্মু সংসার সামলাচ্ছে। রুবাইয়া বাইরে পরিশ্রম করছে। আমি শুয়ে বসে খাচ্ছি। সিরাত এইচএসসি পাস করার পর আবদার করলো অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। সেখানে লেখাপড়ার খরচ অনেক। আর এদিকে ছোট ছেলে সাদাব ক্লাস 9-এ পড়ে। রুবাইয়া ছেলের ইচ্ছা পূরণে রাজি হয়ে গেল। আমাকে সে বলল, কষ্ট করে যদি ছেলেদেরকে মানুষ করতে পারি তাহলে দেখবে এই ছেলেরা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আর কিছু বললাম না। আমি আর কি বলবো? আমার তো কিছু করার ক্ষমতা নেই। সিরাতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো লেখাপড়ার জন্য। সিরাতকে অস্ট্রেলিয়া পাঠানোর পর সংসারে কিছুটা অভাব দেখা দিল। রুবাইয়া আমাকে বলল, কাজের মহিলাকে মাসে 5,000 টাকা করে দিতে হয়। এই টাকাটা যদি না দিতে হতো তাহলে সংসারে আরেকটু সচ্ছলতা আসতো। ছেলের লেখাপড়ার খরচ কুলিয়ে উঠতে পারছি না। কিন্তু কি করব, ছেলের আশা করছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করবে। এদিকে তো সাদাপের লেখাপড়ার খরচও আছে। তোমার ওষুধপত্র কিনতে হয়, মাঝে মাঝে আম্মুর জন্য প্রেশারের ওষুধ কিনতে হয়। রুবাইয়াকে বললাম, তুমি কি চাও কাজের মহিলাকে বাদ দিয়ে দিতে? বাদ দিয়ে দিলে তো সমস্ত কাজ আম্মুকে করতে হবে। তার তো বয়স হয়েছে, রান্না বান্নাটা না হয় করলো, কিন্তু কাপড় ধোয়া, ঘর মোছা এগুলো সে আর করতে পারবে না। আমাকে অবাক করে দিয়ে রুবাইয়া বলল, কেন পারবে না? তার মতো বয়সী মহিলারা দেখো রাস্তাঘাটে মাটি কেটে খাচ্ছে, ইটভাটায় কাজ করছে। আর এখানে তোমার মা এই কাজগুলো করতে পারবে না? তুমি তো সবসময় নিজের মাকে নিয়ে ভাবো। আমি যে কত কষ্ট করে সংসার চালাচ্ছি, আমার প্রতি তোমার কোনো মায়া মহাব্বত নেই? এত বছর পর রুবাইয়ার হিংসাত্মক কথায় আমি নিশ্চুপ হয়ে গেলাম। এখন তো আমার করার কিছু থাকবে না। আমি নিরুপায়। তবুও বললাম, কাজের মহিলাকে বাদ দিলে কিন্তু আম্মুর কষ্ট হয়ে যাবে। রুবাইয়া আমার কথা শোনেনি। কাজের মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর আম্মুর অবস্থা নাজেহাল, সারাদিন কাজ করতে করতে। এখন আম্মুর কোমরে ব্যথা, উঠতে বসতে পারে না। রুবাইয়াকে বললাম আম্মুকে ডাক্তার দেখাতে। সে বলে, এত টাকা নেই, কিভাবে ডাক্তার দেখাবো? পুরো একটা সংসার চালাতে হয় আমাকে। আমার মাথার উপর অনেক চাপ। ছেলেকে বিদেশে স্টাডি না করাতে পারলে এত খারাপ অবস্থা হতো না সংসারের। তাই বলে কি আমার মায়ের উপর দিয়ে এত ধকল যাবে? আমি তো নিরুপায়, কিছু বলতে পারি না। কিন্তু দিনকে দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে। আম্মুর চোখে মুখে ক্লান্তির ছাপ। আমি রুবাইয়াকে আবার বললাম, তুমি বুঝতে চেষ্টা করো, আম্মু কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সে আমাকে বলল, কাজের মেয়ে রাখা সম্ভব নয়। সাদাবকে এখন সবচেয়ে ভালো কলেজে ভর্তি করব। আরও টাকার প্রয়োজন। ছেলেদের তো ভালোভাবে মানুষ করতে হবে। আমার শ্বশুর শাশুড়ি যখনই এই বাসায় আসে তারা তো কোনো কাজ করে না।
আমি বুঝতে পারতেছি রুবাইয়া এখন চেঞ্জ হয়ে গেছে, সে নিজে রোজগার করে, এতে তার অহংকার বেড়ে গিয়েছে, আমাকে সে গুরুত্ব দিচ্ছে না। আম্মু অসুস্থ হয়ে একবারে বিছানায় পড়ে গেল, এতে রুবাইয়া যেন খুব ক্ষিপ্ত হলো। কেন আম্মু সংসারের কাজ করে না, সারাদিন শুয়ে থাকে, অফিস থেকে সে রান্না করে খাবে, এটা মেনে নিতে পারছেন না। আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করছে কয়েকদিন ধরে। আমি কিছু বললে আমাকে বলে পঙ্গুত্ব বরণ করে বসে বসে খাবার খাচ্ছ, আবার নিজের মায়ের কথা বলছি বলে শরীরে লাগে। যদি নিজের মায়ের জন্য এত দরদ লাগে, এত ভালোবাসা থাকে, যাও মাকে নিয়ে রোজগার করে খাও। আমি পারবো না এত ভেজাল সামলাতে। রুবাইয়ার কথায় চোখ দিয়ে টলটল করে পানি পড়ছিল আমার। আমি যখন চাকরি করছি তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি এমন করে। আমি তো সংসার ঠিকই চালাচ্ছিলাম ভালোভাবে। আম্মু বিছানা থেকে উঠতে পারে না, কোমরের ব্যথায়। তাকে খাবার দাবার দিবে কে, তার সেবা সুস্থতা করবে কে? আমার ছোট ছেলে সাদাব মাঝে মাঝে দাদির খোঁজ খবর নেয়। অবহেলা অবজ্ঞায় আমার মা দিন দিন ধুকে ধুকে মরে যাচ্ছে। রুবাইয়া কাজের মহিলাকে রাখলেও রান্না বান্না করে চলে যায়, আমাকে খাবার দিয়ে গেলেও আমার আম্মুকে খাবার দেয় না। আমি তখন আমার খাবারটা হুইল চেয়ারে বসেই কোনোভাবে আম্মুর রুমে যেয়ে আম্মুকে দিয়ে আসি, নিজে না খেয়ে থাকি। একদিন রুবাইয়া আমাকে বলল, তোমার মা এভাবে বিছানায় পড়ে থাকবে, তার সেবা যত্ন কে করবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? এটা বলে আমার বুকটা কেঁপে উঠল। তুমি কি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইবে? সত্যিই তাই, আমি তোমার আম্মুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই। সেখানে মানুষ আছে, তারা তার সেবা যত্ন করবে। কি বলো তুমি, এই বয়সে সে আম্মুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? না দিয়ে সে কি করব বলো? আমি থাকি সারাদিন অফিসে, তোমার আম্মুর খেয়াল কে রাখবে? বিছানা থেকে উঠতে পারে না। একদিকে তোমার সেবা যত্ন, আরেকদিকে তোমার মায়ের সেবা যত্ন। আমি এত কিছু করতে পারবো না। তুমি এটা করতে পারো না রুবাইয়া? আমি করতে পারি। মনে আছে তোমার মায়ের জন্য সিরাতকে তুমি আমার কাছ থেকে আলাদা করেছিলে? মায়ের প্রতি এতটা ভালোবাসা ছিল, আমাকে ছেড়ে দূরে ছিলে, ছেড়ে দিতে চেয়েছিলে আমাকে। কই এখন যাও মাকে নিয়ে থাকো। এখন তো তোমার ক্ষমতা শেষ। এখন পারবে আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে? কম কষ্ট দাওনি আমাকে। তবুও আমি তোমার মাকে নিয়ে একসঙ্গে ছিলাম। এখন সংসারের চাপ সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে গিয়েছি, আর পারবো না সবাইকে নিয়ে এইভাবে চলতে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এত টাকা খরচ করতে পারবো না অন্যদের জন্য। আমার আর কোনো কথা বলার ছিল না। সরকারি বৃদ্ধাশ্রমে আম্মুকে দেওয়ার ব্যবস্থা করা হলো। আমার বুকের ভিতর খুব চাপ অনুভব করছিলাম। মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে কেউ বের করে দিচ্ছে। আমি যদি আজ সুস্থ থাকতাম, আমার আম্মুকে কেউ কোথাও পাঠাতে পারতো না। আজ আমি নিরুপায়, আমার শক্তির সামর্থ্য নেই। সেই কারণে রুবাইয়া আজ পুরনো কথা স্মরণ করিয়ে দিল। সে অন্যায়ভাবে আমার মাকে আলাদা করতে চেয়েছিল। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম, সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করলে, মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করলে কেমন কষ্ট হয়, সেই কষ্টের অনুভূতিটা যেন রুবাইয়া বুঝতে পারে। তারপরে রুবাইয়া ভালো হয়ে গিয়েছিল। এত বছর পরে সে এভাবে সে কথা তুলনা দিবে, পুরনো কথা মনে ধরে রেখেছে হয়তো। সে আম্মুর সাথে এখন আবার খারাপ ব্যবহার করছে। যে কাজ 20 বছর আগে করতে পারেনি, সে কাজটা এখন করে সে জয়ী হতে চাচ্ছে। এখন আমি কোনো বাধা দিতে পারবো না, সেটা সে জানে। তাই আম্মুকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র হিংসা আর জিদের কারণে এমনটা করছে রুবাইয়া। আম্মুকে যেদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, যাবার আগে আম্মু আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করলো, মুখে হাত বুলিয়ে বলল, বাবারে, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না। আমার যে অবস্থা, আমি আর কয়দিন বা বাঁচবো। বৌমা চেয়েছিল তুই আর আমি একসঙ্গে না থাকি, সেটা এত বছর পরে এসে সত্যি করে দিল। আমার জন্য চিন্তা করিস না, ভালো থাকিস। রুবাইয়া আম্মুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার পর আমার বুকের ভিতর চাপ দিতে শুরু করলো। মনে হয় আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব, খুব কষ্ট হচ্ছিল। আজ আমি নিয়তির কাছে পরাজিত। রুবাইয়া জিতে গেল তার জিদের কাছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমার এই কান্না দেখে রুবাইয়া তিরস্কার করে বলে, মায়ের জন্য এত কান্নাকাটি করতে হবে কেন? মনে হয় ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে পারবে না। বুড়ো হয়ে যাচ্ছে, তাও মায়ের জন্য এত ন্যাকামো সহ্য হয় না। আর এগুলো আমার
অতি কষ্টে মানুষের হার্টের ভেতরের প্রবলেম শুরু হয়। যেদিন থেকে বাবুর মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হলো সেদিন থেকেই বাবুর শরীর খুব অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছিল। খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এদিকে রুবাইয়ার খোঁচা দিয়ে বলা কথা শুনে শুনে বাবু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। মায়ের জন্য কান্নাকাটি দেখে রুবাইয়া এখন বাবুর দিকে খেয়াল রাখে না। অফিস থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। আর চিন্তা ছেলেদের কিভাবে ভালোভাবে কাজ করবে, উন্নত জীবনযাপন করতে পারবে, এটাই তার মাথার মধ্যে ঘুরপাক খায় সবসময়। একদিন সকালে বাবুর আর ঘুম ভাঙল না। রুবাইয়া তাকে ডাক দিল, কোনো সাড়া শব্দ না পেয়ে বুঝতে পারল না ফেরার দেশে চলে গিয়েছে বাবু। সাদাব তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। বাবু মারা যাওয়াতে রুবাইয়ার কোনো কিছু যায় আসে না। মারা গিয়েছে, ভেজাল শেষ হয়েছে, এমন গাছাড়া ভাব। সাদাব বেরিয়ে পড়ল বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। তার দাদিকে নিয়ে এসে তার বাবাকে দেখাবে। বৃদ্ধাশ্রমে গিয়ে দাদিকে বলল, বাবা খুব অসুস্থ, তুমি আমার সাথে আসো। সাদাফের দাদি ঠিকমতো হাঁটতে পারে না, কোনো রকম বাসায় নিয়ে আসলো। যখন দেখতে পারলো তার ছেলে এই দুনিয়ায় নেই, বাবুর মা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো। আর কখনো কোনো দিন সেই জ্ঞান ফিরবে না। ছেলের সাথে মায়ের মৃত্যু হলো। শেষ হয়ে গেল বাবু আর তার মায়ের অধ্যায়। রুবাইয়ার আর কোনো ঝামেলা নেই, তাকে আর কেউ কিছু বলবে না। স্বাধীন জীবনযাপন পেয়ে গেল। এখন পারবে ছেলেদের ভবিষ্যৎ ভালোভাবে গড়তে। সিরাত বিদেশ থাকায় বাবা আর দাদির মৃত্যুর খবর শুনে আসতে পারল না। বাবার প্রতি তার দাদির প্রতি এমন অবিচার দেখে সাদাব মায়ের প্রতি খুব অসন্তুষ্ট হলো।